আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে আমাজনের বায়োগ্রাফিক্স ক্যাটাগরির শীর্ষস্থানে। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 7 রানে হারালো খুলনা টাইগার্স। চিটাগাং কিংসকে হারিয়ে টেবিলের 2-এ ফরচুন বরিশাল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য স্ত্রী মেলানিয়া ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে ওয়াশিংটনে আছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ শেষে রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ সই করার পরিকল্পনার কথা রয়েছে। ভার্জিনিয়ায় আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে যাযাবর মিন্টু রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ওয়াশিংটনে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশে সরকার প্রধান, ব্যবসায়ী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শপথ গ্রহণের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইউএস ক্যাপিটালের সিঁড়িতে হলেও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ভিন্ন জায়গায়। আবহাওয়ার পূর্বাভাসই এই স্থানান্তরের কারণ। যদিও ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পিপলস মার্চ নামে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এর আগে 2016 সালে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এবারও একজন নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। অনেক মৃত্যু ও ধ্বংসের পর বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে শুধু গাজাতেই নয়, পুরো বিশ্বেই বইছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে 3 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলে বন্দী 90 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেল সার্ভিস। প্রায় 15 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গায়েন। গাজায় 15 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে পৃথিবীর শান্তিকামী মানুষ। মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বেদনার মাঝেও এক টুকরো শান্তি খুঁজে পেল গাজাবাসী। বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে 3 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ওই 3 জিম্মি রোববার ইসরায়েলে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মুক্তি পাওয়া ওই 3 জিম্মি হলেন 31 বছর বয়সী ড্রোন স্ট্রেনব্রেচার, 28 বছর বয়সী ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এমিলি দামারি এবং 24 বছর বয়সী রমি গোনেন। বিপরীতে চুক্তি অনুযায়ী ইসরায়েলে বন্দী 90 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেল সার্ভিস। যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাস প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন সংগঠনটির মুখপাত্র আবু ওবেইদা। তিনি বলেন, যুদ্ধবিরতির সাফল্য নির্ভর করবে ইসরায়েলের সদিচ্ছার উপর। এছাড়া আগামী 25শে জানুয়ারি শনিবার আরও 4 জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
গত 15 মাসে ইসরায়েলের হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শীত, ক্ষুধাতৃষ্ণায় পরিস্থিতি আরও বিভীষিকাময় করেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরে প্রায় 600 ত্রাণবাহী ট্রাক মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি শুরু হলেও আগামী কয়েক সপ্তাহ কঠিন হতে চলেছে। কেননা যুদ্ধবিরতি 3 ঘন্টা বিলম্ব হওয়ায় গাজায় ইসরায়েল হামলা চালিয়েছে। এতে অন্তত 19 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজায় ইসরায়েল তাদের দখলদারিত্ব ছাড়বে কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। তাই যুদ্ধবিরতি চুক্তি কতটুকু স্বস্তি আনবে সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। সুব্রত গাইন, চ্যানেল আই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্মেলনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। সম্মেলনে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানাবে বাংলাদেশ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ড রওনা হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে ফোরামের সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। মেটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে, তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিকল্যাক তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন। পাশাপাশি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন। বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের CEO যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ WTO ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনে বাংলাদেশের কি আহ্বান থাকবে? সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল সাংবাদিকদের। একটাই আহ্বান থাকবে সবার, বাংলাদেশে আসুন। বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা শামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদেরকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নতির জন্য সর্বশক্তি দিয়ে কাজ করছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আগের সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সীমান্তে অনেক ক্ষেত্রে ছাড়তে দিত, তবে বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে সীমান্তে ছোটখাটো সমস্যা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে বলে মন্তব্য করেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুদেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারত থেকে ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত হয় 5 বাংলাদেশি। এমন পরিস্থিতিতে সীমান্ত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি BSF এর মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তের সব সমস্যার সমাধান হবে। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলো, আমরা ওরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার, আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা, আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে মেলা করতে পারে, আমরা ওটুকু চাচ্ছি।
আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় সমস্যাটা সমাধান হবে। জনগণের সহায়তায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5ই আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়। তিনি বলেন, জনগণের পাশে না থাকলে পরে হাপিত্তেশ করতে হবে। তাই শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সবাইকে জনগণের পাশে থাকার শপথ নিতে হবে। রাজধানীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা। দলের প্রতিষ্ঠাতার জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। রাজধানীতে এই আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে সবাইকে বলিয়ান হওয়ার কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে ভোটার জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলে নেতাকর্মীদের 5ই আগস্ট স্মরণ রাখতে বলেন তারেক রহমান। জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে, কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে। আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে জিততে হলে বিভ্রান্ত হওয়া আর বিভ্রান্ত করা যাবে না। আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। তবে বেগম জিয়া সবচেয়ে খুশি হবেন যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়। আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে প্রকাশিত পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের ইন্ডিয়া হিস্ট্রি ও হিস্ট্রিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফিক্স ক্যাটাগরি শীর্ষস্থানে উঠে এসেছে বইটিতে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে দেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী। পিনাকি ভট্টাচার্য বলছেন, ফ্রান্সে কোভিডকালে শরণার্থী জীবনের একাকিত্ব থেকে ফুলকুমারী গল্প লেখা শুরু। জীবনের গল্পের ভেতর দিয়ে লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাসের নানা বাকবদলের ঘটনা। আমাদের জনগোষ্ঠীর যেটা আমাদের যুগের জার্নি, সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে, কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায়। পশ্চিম আসলে কি নিতে পারে, আমরা কি পশ্চিমকে দিতে পারি, সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি। পিনাকি ভট্টাচার্য মনে করেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে, ফুলকুমারীও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দুয়ার খুলবে। বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে, এটা আমি জানি। এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি, ফিলোসফিক্যাল, ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে। ফুলকুমারী বাংলা ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে বলে জানান পিনাকি ভট্টাচার্য। অনুবাদটা চলছে,
ফাইনাল হোক, দেখা যাক এটা কতদিন লাগে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও আজ সকাল 11টায় সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা। রোববার রাতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন যে কোটা সংস্কারের জন্য এত প্রাণ গেল, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এই ফলাফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা সোমবার একদম 11টা থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে মিছিল বের করবো এবং শহীদ মিনারে আমরা অবস্থান করব, যেন আমাদের অতি বিলম্বে আমাদের যেন এই যে মেডিকেলের যে রেজাল্টটা সেটার জন্য পুনর্নির্বাচন করা হয় এবং যে ফ্রিডম ফাইটার কোটাটার জন্য একদম বাতিল করে দেওয়া হয়, যাতে কোনো রকম বৈষম্য বাংলাদেশে আর একদম না থাকে। রাজধানী মিরপুর 6 নম্বরে প্রশিকা মোড়ে বাটার শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় রাত 3:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে নির্বাপন কাজ চলমান রয়েছে। জানা যায় রোববার রাত 11:55 রাজধানীর মিরপুর 6 নম্বরে বাটার একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত 12:02 ফায়ার সার্ভিস জানায় প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ভবনটির নিচতলায় বাটা শোরুমের দোকান ও উপরে 2টি রেস্টুরেন্ট রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগছে আমরা দেখতে পাচ্ছি 11:30টায়। নিচে দিয়ে এক লোক যাচ্ছে, উনি বলতেছে যে আপা আপনাদের শোরুমের ধোঁয়া বেরোচ্ছে, এখানে আগুন লাগছে। তখন আমরা নেমে এসে দেখি, ফায়ার সার্ভিসকে ফোন দিই, ফায়ার সার্ভিস আধা ঘন্টার মধ্যে চলে আসে। আর কিভাবে লাগছে সেটা বলতে পারবো না, এটা শর্ট সার্কিটও হতে পারে, কেউ লাগাইতেও পারে। আমার এখানে প্রায় 2.5 কোটি টাকার উপরে প্রোডাক্ট আছে, কারণ সামনে তো ঈদের প্রস্তুতি নিতেছিলাম আমরা। শীতকালে আমাদের জুতার ব্যবসাটা সাধারণত একটু ভালো হয়, মানে 2টা সিজনের প্রোডাক্টই স্টক ছিল। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও জনবল ও লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে চালু হচ্ছে না 100 শয্যা থেকে উন্নীত হওয়া নরসিংদী 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চাহিদা অনুযায়ী জনবল ও লজিস্টিক সাপোর্ট পেলে দ্রুতই চালু হবে হাসপাতালের নতুন ভবন। নরসিংদী থেকে সুমন রায় রিপোর্ট। 2019 সালে 40 কোটি 40 লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে শুরু হয় হাসপাতালটির 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীতকরণের কাজ। 12 তলা ভিতবিশিষ্ট ভবনটির প্রথম পর্যায়ে 8 তলার নির্মাণ কাজ শেষ করেছে নরসিংদী গণপূর্ত বিভাগ। কাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, কিডনি ডায়ালাইসিস সেন্টার সহ পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মী না থাকায় চালু করা সম্ভব হচ্ছে না হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম। 4 জন রোগী রিলিজ নিছে এবং 36 জন রোগী ভর্তি হয়েছে। এখানে আইসিইউ সিসিইউ চালু হইতো, আমাদের ঢাকা দৌড়াদৌড়ি করতে হতো না, এই জ্যাম ঠেলে। নরসিংদী গণপূর্ত বিভাগ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুঝে নিলে 2 সপ্তাহের মধ্যে তারা হস্তান্তর করতে পারবে। ডিজি হেলথের কাছে আমরা চিঠিও লিখেছি, এটা কবে হ্যান্ডওভার নিতে পারে, তো এখন ওনাদের ওইরকম প্রত্যুত্তর পায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালের জনবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। অনুমোদন পেলে চালু হবে হাসপাতালের নতুন ভবন। সেন্ট্রাল অক্সিজেনের জন্য আমাদের যে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এবং ভিআই ট্যাঙ্ক, এটিও আরেকটি জায়গায় স্থানান্তর করে সেখান থেকে আমাদেরকে এই নতুন বিল্ডিংয়ে আমাদের গ্যাস পাইপলাইনের সংযোগ দিতে হবে। এগুলো যদি সম্পন্ন হয় তো ভবনের হস্তান্তর আমরা গ্রহণ করতে পারব। হাসপাতালটির নতুন ভবন দ্রুত সময়ের মধ্যে চালু করে নরসিংদী সহ আশপাশের জেলার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে শীতকালীন শাকসবজির ফলন ভালো হয়েছে, তবে ভরা মৌসুমের সবজির দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্র আল মুকসাদার রিপোর্ট। কুড়িগ্রামের কৃষক অন্যবারের চেয়ে একটু দেরিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছে। তাদের উৎপাদিত এসব সবজি বাজারে তোলার ভরা মৌসুম এখন। কবি আবাদ করিয়ে কবি নেয় না, 3 টাকা কেজি কবি। কবি তো খায় না ভাই, আমার কিছু মাস মরি গেল। অনেকে কবি জমিতে ছড়ে ফেলে দিয়েছে,
আমরা এরকম করে আবাদ করিয়ে কি করবো তাহলে? আমরা কৃষক তো বাঁচতে পারতেছি না, এখন আবাদ করাই বন্ধ করা খাবে। সবজি বাজারে আমদানি বেড়ে যাওয়ায় সবজির দাম একেবারেই নিম্ন পর্যায়ে নেমে গেছে বলছেন কৃষক। আগে মরিচের কেজি ছিল 400 টাকা, এখন মরিচের কেজি 30 টাকা 40 টাকা এরকম চলছে, তাতে গৃহস্থ অসন্তুষ্ট। আমদানি হওয়ার বেশি কারণে বাজারে অবস্থা খারাপ, খরিদ্দার নাই, দাম কমে গেছে অনেক, আমাদের ব্যবসাও খারাপ। তো বেগুন 50 টাকা ভাড়া, আগে তো 50 টাকা কেজি ছিল। চলতি মৌসুমে জেলায় ৭,৩০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে। সবজি সংরক্ষণের জন্য সংরক্ষণাগারের প্রয়োজনের কথা জানায় কৃষি বিভাগ। উৎপাদন বেশি হওয়ার কারণে এবছর কৃষকরা কিছুটা বাজার মূল্য কম পাচ্ছে। এখানে আর সবজি সংরক্ষণের কোনো বিশেষায়িত হিমাগার না থাকার কারণে এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প না থাকার কারণে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবজির বাজার ধরে রাখতে সরকারিভাবে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আগ্রহ হারিয়ে ফেলবে চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে শরীয়তপুরের তুলাসার বাউড়ে পরিযায়ী পাখিরাই বার্তা দিত শীতের। অন্তত 25 প্রজাতির হাজারো পাখির কলরবে মুখরিত থাকত পুরো এলাকা। তবে সম্প্রসারিত নগরায়ন ও ভরাটে এবছর পরিযায়ী পাখির সংখ্যা কমেছে 50%-এরও বেশি। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নগরায়নে পাখিবান্ধব পরিবেশ নিশ্চিত প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শীত, তুলাসার বাওর আর বিচিত্র পরিযায়ী পাখি। 70-এর দশক থেকে আবহমান শরীয়তপুরের চিরায়ত চিত্র এমন হলেও সাম্প্রতিক বছরগুলোর বাস্তবতা অনেকটাই ভিন্ন। ক্রমবর্ধমান নগরায়ন, দখল দূষণ, ভরাট এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঢুকছে শরীয়তপুরের প্রাণবৈচিত্র্যের অন্যতম আধার এই জলাধার। প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে কমছে অতিথি পাখির সংখ্যা। পরিবেশ প্রতিবেশ সুরক্ষা ও বাওরের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পরিবেশ বান্ধব নগরায়ন ও পাখির নিরাপদ আবাস নিশ্চিতে জোর বিশিষ্ট জনদের। আমাদের এই অতিথি পাখিদের যারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা এখানে আসে, আমাদের দেশের লাভ হয়, আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা হয়, তাদেরকে এখানে যাতে আনা যায় সেই জন্য এর প্রতি যত্নবান হওয়া উচিত। যে অতিথি পাখিরা আসতো তারা এখন আসে না, এবং এটা যদি চলমান থাকে তাহলে আমরা ঝুঁকির মধ্যে, পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ভবিষ্যতে দূষণমুক্ত, দখলমুক্ত এবং পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে এটাকে আমরা উপযুক্ত করতে পারলে হয়তো ভবিষ্যতে পরিযায়ী পাখি আবার আসবে। সুতরাং পাখির আবাসস্থল নিশ্চিতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস স্থানীয় প্রশাসনের। প্রকল্প আকারে আমরা অনুমোদন পাই, তাহলে পরবর্তীতে হয়তো একটা পরিবেশ বান্ধব প্রজনন কেন্দ্র হিসেবে এটাকে গড়ে তোলা সম্ভব হবে। আমরা কিছু কর্মসূচি হাতে নিচ্ছি সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টকে নিয়ে, কিভাবে পরিবেশটাকে পাখির উপযোগী করা যায়, কিভাবে আবার অতিথি পাখি সহ অন্যান্য পাখির আবাসস্থল পুনরুজ্জীবিত করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তথ্য বলছে দেশে 2 দশকে পাখিদের বসতি এলাকা নষ্ট হয়েছে 35%। ফলে শুধু তুলাসার বাওরই নয়, সর্বোপরি দেশ জুড়েই কমছে পরিযায়ী পাখির সংখ্যা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে আমাজনের বায়োগ্রাফিক্স ক্যাটাগরি শীর্ষস্থান। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 7 রানে হারালো খুলনা টাইগার্স। চিটাগাং কিংসকে হারিয়ে টেবিলের 2-এ ফরচুন বরিশাল। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।